Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফরান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আপনারা অনেক দিন ধরেই রবি ভাইয়ের পাঠানো ঘটনা শুনতে চাচ্ছিলেন। আমরা আজকের এই ফ্রাইডে স্পেশাল এপিসোডে রবি ভাইয়ের পাঠানো 3টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনাগুলো আপনাদের সকলকে দারুণ ভৌতিক আনন্দ দেবে ইনশাল্লাহ। ঘটনায় চলে যাব তার আগে যে কথাগুলো বারবার বলি সেটাই বলছি। প্রিয় লিসেনার্স, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন অনুগ্রহ করে এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে এই ভৌতিক আনন্দটা আমরা অনেকের মাঝে ছড়িয়ে দিতে পারি। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন afranthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afranthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফরান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হননি তারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন অনায়াসেই। তার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে যেতে হবে, সেখানে গিয়ে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কে প্রবেশ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। চলুন ঘটনা চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি রবি ভাই অল্প কিছুদিন আগেই সংগ্রহ করেছেন। উনি যখন USAID-এর একটি প্রজেক্টের কাজে মধুখালীতে অবস্থান করছিলেন, তো ওই সময় ঘটনাটি সংগ্রহ করা। মাঝে মাঝে মাছ কিনতে যেতেন, আর মাছ কেনার জন্য সাধারণত মাছের বাজারে যেতেন না, ওই মধুমতির তীরে যারা মাছ ধরে একদম নদীর ফ্রেশ মাছ, তাদের কাছ থেকে মাছ কিনতে যেতেন। তো এমনই একজন ব্যক্তি যার বয়স 65 কি 66 বছর, যার নাম ইয়াকুব আলী, তার সাথে ওনার পরিচয় হয়। উনি রেগুলার মাছ ধরেন। তো ইয়াকুব আলী বসে বসে মাছ ধরছিলেন, বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এছাড়া তার বিভিন্ন ধরনের জাল আছে। তো ইয়াকুব আলী ওনাকে আগে থেকে বলে রাখতে হয়, কারণ এই ধরনের কাজ যারা করেন, বিশেষ করে নদীতে যারা মাছ ধরেন, এই মাছগুলোর চাহিদা থাকে ব্যাপক। আগে থেকে বলে না রাখলে এই মাছগুলো আসলে পাওয়া যায় না। এই জন্য ওনাকে একদিন আগেই বলার জন্য রবি ভাই গিয়েছিলেন। তো যাওয়ার পর ইয়াকুব আলীর সাথে কথা বলেন যে ভাই আগামীকালকে আমাকে মাছ দিতে হবে। তো বলেছিলেন যে ঠিক আছে, যা পাই আপনাকে দিব না। তো কথাবার্তার একটা পর্যায়ে লক্ষ্য করলেন যে এই ইয়াকুব আলী উনি যেখানে বসে আছেন তার পাশেই একটা মাটির হাঁড়ির মধ্যে কিছু ছাই রাখা। উনি জিজ্ঞেস করলেন যে ভাই এই ছাই কী কাজে লাগে মাছ ধরার? তো উনি বললেন যে এইটা যেখানে মাছ উনি ধরেন সেখানে কিছুটা ছিটিয়ে দেন, তাহলে নাকি মাছ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর হচ্ছে রাতের বেলা এই জিনিসটা সাথে রেখে আশেপাশে কিছুটা ছিটিয়ে দিলে এই মেছো পিশাচ যেগুলো এসে বিরক্ত করে, এইগুলো থেকে নাকি দূরে থাকা যায়। তো যখন এই মেছো পিশাচের কথাটা শুনলেন, তখন তো রবি ভাই চিন্তা করলেন নিশ্চয়ই এই মেছো পিশাচের ঘটনা তার কাছে আছে। তখন এই ইয়াকুব আলী ভাইকে বললেন যে ভাই আপনার কাছে কোনো ঘটনা আছে কি না? উনি বলেন ঘটনা আছে মানে ঘটনার বস্তা আমার কাছে আছে, শুনে শেষ করতে পারবেন না কত ঘটনা। ছোটোবেলা থেকেই তো মাছ ধরি, নদীতে খালে বিলে রাতের বেলা মাছ ধরি, কত ঘটনা শুনবেন আপনি। আছে, ঘটনা আছে। তো এই ইয়াকুব আলী ভাইয়ের সাথে ওনার ছেলে ছিল যার বয়স 18-19 বছর, সেও বসেছিল, সে লেখাপড়া করে, বাবার সাথে মাঝে মাঝে মাছ ধরে আর কি। তো ইয়াকুব আলী ভাই বললেন যে ওনার সাথে উল্লেখযোগ্য একটা ঘটনা, যেই ঘটনাটায় উনি মারাত্মক ভয় পেয়েছিলেন এবং ওনার সাথে ওনার বড় ভাইও ছিল। সেই ঘটনাটি ঘটেছিল 2001 সালের দিকে। উনি তখনও বিয়ে করেন নাই। আর এই ইয়াকুব আলী ভাইয়ের বাড়িটা মূলত আলফাডাঙ্গাতে, ফরিদপুর জেলারই একটি উপজেলা। এই মধুমতি নদীর যে আলফাডাঙ্গার অংশটা পড়েছে ওইখানে ওনার বাড়ি। আর এখন এই মধুখালীর দিকটাতে উনি থাকেন আর কি। আর মাছ ধরার কাজে বিভিন্ন সময় এই মধুমতি নদীরই বিভিন্ন জায়গায় উনি যান। তো সব জায়গায় ওনার পরিচিত।
2001 সালে ওই আলফাডাঙ্গার মধুমতির অংশেই উনি মাছ ধরার জন্য রাতের বেলা বের হয়েছেন, সাথে ওনার বড় ভাই ছিল। ওই দিন আবার খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সময় নাকি মাছ বেশ ভালোই পাওয়া যায়। ওই চিন্তা করে উনি বের হয়েছেন ছোট একটা ডিঙি নৌকা নিয়ে, ওনার বড় ভাই আছে সাথে। মাছ ধরতে ধরতে একটা সময় মাঝ নদীতে গিয়েছেন। সব কিছু ঠিকঠাক মতোই চলছিল। হঠাৎ করে ওনার বড় ভাই একটা জিনিস দেখে, চাঁদের আলোতে একটা জিনিস দেখে এই ইয়াকুব আলী ভাইকে বলছেন যে, ইয়াকুব দেখতো কি দেখি, ওটা কি দেখতো। তখন ইয়াকুব আলী ভাই তাকিয়ে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে ওনারা দেখেন একটা কাফনে মোড়ানো লাশ ভেসে ভেসে আসছে। লাশের এই যে মাথার যে অংশটা, এটা কিন্তু ওই যে গিট দেয়া না, আবার পায়ের অংশটাও গিট দেয়া না, মানে এটা খোলা। সাধারণত কি হয় যে লাশ যখন কবরে রাখা হয় তখন কিন্তু এই গিটটা খুলে দেয়া হয়, কোনো কোনো জায়গায় হয়তো বা খোলে না, আবার অনেক জায়গায় খুলে দেয়। ওনারা বুঝতে পারেন যে এটা কোনো লাশ। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, অনেক সময় দেখা যায় কি যে অতি বৃষ্টির কারণে কোনো কবর যদি ভেঙে যায় এবং ওই কবরস্থান বা ওই কবরটা যদি পানিতে ডুবে যায়, তখন লাশ অনেক সময় ভেসে ওঠে, তখন পানিতে ভেসে চলে যায়। ওনারা দূর থেকেই ওই কাফনের কাপড় খুব ঝকঝকে তকতকে দেখে মনে করেছেন নতুন কোনো কবর থেকে হয়তোবা লাশ ভেসে উঠেছে, ওই জায়গায় পানি চলে গেছে। সময়টা বর্ষাকাল ছিল, তো অনেক জায়গায় তো নিচু অংশ থাকে, তো ওই কারণেই কোনো লাশ হয়তোবা ভেসে চলে এসেছে। তো ওনারা দেখছিলেন। তো এই ইয়াকুব আলী ভাই বলতেছেন যে, বড় ভাই থাক, ওটার মতো ভেসে চলে যাক, আমরা এসব ঝামেলায় না জড়াই, আমরা আমাদের মতো মাছ ধরি। তো ওনারা মাছ ধরছেন। এখানে একটা অদ্ভুত ব্যাপার ওনারা লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে ওই যে কাফনে মোড়ানো লাশের মতো জিনিসটা, এটা ভাসতে ভাসতে নাকি তাদের নৌকার কাছে চলে এসে নৌকার কাঠের সাথে এসে লেগে গেল, মনে হচ্ছে চুম্বকের মতো। ওই নৌকাটা একটা চুম্বক আর ওই লাশটা একটা চুম্বক পদার্থ, এমন একটা চুম্বক পদার্থ যেটাকে চুম্বক আকর্ষণ করে। মনে হচ্ছে ওই আকর্ষণে ওই জিনিসটা এসে নৌকার একটা কাঠের সাথে লেগে গেল। ওনারা তো অবাক, কী ব্যাপার, ওইটা যাচ্ছিল আর এক দিক দিয়ে, এটা ভাসতে ভাসতে এসে আমাদের নৌকার সাথেই লেগে গেল কেন? তখনও কিন্তু ওনারা অস্বাভাবিক কোনো কিছু চিন্তা করেন নাই। তখন এই যে ইয়াকুব আলী ভাইয়ের বড় ভাই বলে, ইয়াকুব দেখতো লাশটা কার, আমাদের পরিচিত কারো কিনা, আত্মীয় স্বজনদের মধ্যে তো বেশ কয়েকজন মারা গেছে বিগত কয়েকদিনের মধ্যে, দেখতো আবার কারো লাশ ভেসে আসছে কিনা, তাহলে এটাকে উঠায় যথাযথ ব্যবস্থা তো করতে হবে, নিয়ে যেতে হবে। তখন ইয়াকুব ভাই কী করছেন, ওই যে লাশের যেই মাথার অংশটা, এই অংশটা উনি ওনার বৈঠা দিয়ে সরানোর চেষ্টা করেছেন, হাত দেন নাই, সরানোর চেষ্টা করেছেন। যখন সরালেন উনি তো অবাক, এর ভিতরে কিছুই নাই। উনি চিন্তা করলেন তাহলে পায়ের দিকে কিছু আছে কি না। তো ওই পায়ের অংশের কাছ থেকে আবার কাপড় সরিয়ে দেখেন যারে কিছুই নাই। এরপরে কাফনের কাপড় বুকের অংশ থেকে সরিয়ে দেখেন যারে কিছুই নেই। অবাক করা ব্যাপার, এর ভিতরে কিছুই নেই, অথচ দেখে মনে হচ্ছিল এর ভিতরে একটা লাশ আসে। একটা লাশ কাফনের কাপড়ের ভিতরে ভরার পর, অর্থাৎ কাফনের কাপড় দিয়ে একটি লাশ মুড়িয়ে দেওয়ার পর যেরকম দেখা যায় এরকমই দেখা যাচ্ছিল। মাথার অংশ বোঝা যাচ্ছিল, বুকের অংশ বোঝা যাচ্ছিল, পায়ের মানে পেটের অংশ, পায়ের অংশ, মানে সব বোঝা যাচ্ছিল। মনে হচ্ছে পায়ের অংশটা একটু উপর দিকে উঠে থাকে না, পায়ের যে পাতাটা এটা উপরের দিকে উঠে থাকে, এরকম বোঝা যাচ্ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে এর ভিতরে কিছুই নেই। তখন এই ইয়াকুব ভাইয়ের বড় ভাই বলতেছেন যে, ধুর, মনে হয় এমনি ভেসে আসছে, রাতের বেলা আমরা কী থেকে কী দেখছি, তুই এই বইটা দিয়ে এইটাকে নদীর অন্যদিকে পাঠাই দে তো, নৌকার থেকে সরা, এটা এমনিতেই মনে হয় কোনো কিছুর কাপড় টাপড় ভেসে আসে, যা সরা, এরকম বলতেছে বিরক্ত হয়ে। তখন এই ইয়াকুব ভাই কী করছেন, ওনার হাতের বইটা দিয়ে নৌকার থেকে ওই জিনিসটা সরানোর চেষ্টা করছেন। তো সরিয়ে একটু দূরে সরাই দেন, কিছুক্ষণ পরে দেখেন ওই জিনিসটা আবার এসে ওই নৌকার সাথে লেগে যায়। অবাক করা ব্যাপার, এটা কেন লাগছে? তখন ওনারা আসলে একটু অস্বাভাবিকতার গন্ধ পেতে থাকেন। অল্প সময়ের মধ্যে আর একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে, সেটা হচ্ছে ওনারা দেখেন যে এই রকম কাফনের কাপড়, যেটার ভিতর মনে হচ্ছে কিছু আছে, লাশ আছে, অসংখ্য, গুণে শেষ করা যাবে না, বিভিন্ন জায়গা থেকে এগুলা ভেসে ভেসে আসা শুরু করেছে এবং আস্তে আস্তে ওই নৌকার দিকে চলে আসছে।
আর নৌকার দিকে যখন চলে আসছে অল্প সময়ের মধ্যে ওনারা এটাও দেখেন যে আস্তে আস্তে ডানে বায়ে সামনে পেছনে সব জায়গা থেকে এইরকম অসংখ্য জিনিস এসে নৌকাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। ওনারা তো এইবার ভয় পেয়েছে, না রে আমরা তো ভয়ঙ্কর কোনো একটা সমস্যায় পড়ে গেছি। মেছো পিশাচ আসে, মাছ চায়, মাছ খায়, চলে যায়, কিন্তু এইটা কি? ওনারা তো ভয় পেয়ে যত দ্রুত সম্ভব ওনাদের বাড়ির যে ঘাট ওই দিকটাতে নৌকা বাওয়া শুরু করেছেন, কিন্তু ওই জিনিসগুলো মনে হচ্ছে ক্রমাগত আরও আসছে, কোত্থেকে যেন অসংখ্য আসছে। একটু আগে যদি মনে হয় যে 50টা আছে, এখন মনে হচ্ছে 70টা হয়ে গেছে, তার কিছুক্ষণ পরে 90টা হয়ে গেছে, তারপরে 100, 150 এরকম হয়ে যাচ্ছে। অসংখ্য মনে হচ্ছে পুরো নদী ভরে গেছে এই জিনিসগুলোতে। এরই মধ্যে ওনারা আরও একটা জিনিস দেখতে পান। ওনারা দেখতে পান যে ওই যে পাড় রয়েছে, একটা পাড়, ওই পাড়ে অনেক উঁচু একটা মানুষ দাঁড়িয়ে আছে, অনেক উঁচু, তার উচ্চতা প্রায় 50-60 ফুট হবে, এত উচ্চতার। আর এই জিনিসটাকে দেখেই বোঝা যাচ্ছে যে এইটা ভয়ঙ্কর কোনো কিছু, তবে তার হাত পা মাথা এটা বোঝা যাচ্ছে, আর তার চোখ দুটোও বোঝা যাচ্ছে, চোখ দুটো জল জল করছিল, আর চাঁদের আলোতে সেটার দেহ মোটামুটি বোঝা যাচ্ছিল দূর থেকে। ওই জিনিসটা কি করছে, হাত উঁচু করে হাতের ইশারায় কাছে ডাকছে, এদিকে আয় এদিকে আয়, এইভাবে কাছে ডাকছে। এই হাতের ইশারাটাও বুঝতে পারছেন, আর মনে হচ্ছে হাতের যে পাতাটা, এই যে 5 আঙ্গুল যে পাতা, কবজি থেকে নখের আগ পর্যন্ত, এটাও মনে হচ্ছে অনেক বড়, এটা দিয়ে ইশারা করে ডাকছেন। এটা দেখে ওনারা আরও ভয় পেয়ে যান। ওনারা দোয়া দুরুদ পড়তে থাকেন ক্রমাগত। যখন বাড়ির দিকে নৌকা বাইছিলেন, কিন্তু দেখতে থাকেন যে আর ওনারা আগাতে পারছেন না, কারণ সামনে পিছনে ডানে বায়ে এত এরকম কাপড়ে মোড়ানো লাশগুলো চলে আসছে, আর নৌকা মনে হয় আগাচ্ছে না। এমত অবস্থায় ইয়াকুব আলী ভাইয়ের বড় ভাই একটা বুদ্ধি করেন। বুদ্ধি করে উনি নৌকায় দাঁড়িয়ে থেকে আজান দিতে থাকেন, আল্লাহু আকবার বলে আজান দিচ্ছেন। তখন হয় কি, ওই জিনিসগুলো একটু দূরে সরে চলে যায়, আর ইয়াকুব ভাই তো নৌকা বাঁধছেন। তো আজান যখন শেষ হয়, এরপরে 5-10 মিনিট একটু দূরে থাকে, আবার এসে এগুলো নৌকার সাথে লাগতে থাকে। চুম্বকের সাথে যেরকম অসংখ্য লোহার গুঁড়ো লাগিয়ে দিলে যেরকম থাকে না, ওই যেই অংশটুকু বেশি আকর্ষণ করে ওইটা চতুর্দিকে লোহার গুঁড়ো লেগে থাকে, ওইভাবে এসে মনে হচ্ছে আবার যুক্ত হচ্ছে। যখন এরকম যুক্ত হয়ে যায়, আবার ইয়াকুব ভাইয়ের বড় ভাই আজান দেন, এরপরে আবার ওগুলো একটু করে দূরে সরে চলে যায়, আবার ওনারা একটু আগান। এদিকে আরও একটা ব্যাপার লক্ষ্য করেন, ওই যেই অবয়বটা, এই অবয়বটা কিন্তু হাঁটছে না, অর্থাৎ হেঁটে হেঁটে আগাচ্ছে না, কিন্তু ওনারা দেখতে পান ওই জিনিসটা না হাঁটলেও ওনারা যে নৌকা নিয়ে আগাচ্ছেন ওই জিনিসটাও মনে হচ্ছে না হেঁটেই আস্তে আস্তে তাদের সাথেও আগাচ্ছে, এবং দূর থেকে কোনো কথা বলছে না, কিন্তু হাতের ইশারায় ক্রমাগত ডেকেই যাচ্ছে। বাড়ি পর্যন্ত, অর্থাৎ বাড়ির ঘাট পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত ইয়াকুব আলী বড় ভাই ওনার প্রায় 8 থেকে 10 বার আজান দিতে হয়েছিল। তো যখন ঘাটের কাছে পৌঁছে গিয়েছেন, তখন ওনারা দ্রুত নামার সময় একটা কাজ করেছেন, সেটা হচ্ছে যে ওই নৌকার মধ্যে একটা বক্স ছিল, যে বক্সের মধ্যে মাছ ওনারা রেখে দিতেন। ওনারা বুঝতে পেরেছিলেন মাছগুলো এখন হাতে করে নিয়ে যাওয়া ঠিক হবে না, ওইটার আবার তালা ছিল। ইয়াকুব আলী ভাই কী করেছেন, ওই বক্সে তালা মেরে দিয়ে ওনারা আগানো শুরু করেছেন। তবে ওই অবয়বটা তাদের পথে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় নাই, দূরে সরে ছিল। সেটাকে দেখেও প্রচুর রাগান্বিত মনে হচ্ছিল, তবে তাদের সাথে কোনো কথা বলেনি। তারা দ্রুত বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর এই ইয়াকুব আলী ভাইয়ের যিনি আব্বা, অর্থাৎ ওনাদের 2 ভাইয়ের আব্বা, তাকে ডেকে তোলেন, তাকে বলেন যে এই ব্যাপার। তখন উনি বলছেন যে তোদের এখন আর বাইরে যেতে হবে না, যেরকম আছে ওরকমই থাক, সকালে গিয়ে দেখবো। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ইয়াকুব আলী ভাই এবং তার বড় ভাই যখন নৌকা ছেড়ে চলে আসছিলেন, ওনারা পেছন দিকে তাকিয়ে দেখছিলেন যে ওই যে কাফনে মোড়ানো যে জিনিসগুলো তাদের পিছু নিয়েছিল সেগুলোর কী অবস্থা। ওনারা দেখেন এগুলো মনে হচ্ছে ভেসে ভেসে একটা একদিকে যায় আর একটা অন্যদিকে যায়, এভাবে ভেসে ভেসে বিভিন্ন জায়গায় চলে গিয়ে মিশে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে, এরকমটা দেখেছিলেন। যাই হোক, পরের দিন সকালবেলা ইয়াকুব আলী ভাইয়ের আব্বা উনি ওই নৌকার ওখানে গিয়েছেন, দেখেন নৌকা ঠিকঠাক আছে, যেই বক্সের মধ্যে মাছ রাখা ছিল সেটাও তালাবদ্ধ আছে।
উনি তো চাবি নিয়ে গিয়েছিলেন, ওইটা যখন খুলেছেন ভিতরে কোনো মাছই দেখতে পান নাই। ওনারা পরবর্তীতে আবার আসছেন, মানে ইয়াকুব আলী ভাই এবং তার বড় ভাই কিছুক্ষণ পরে আসছেন, দেখেন যে তার বাবা ওখানে দাঁড়ানো। তখন ওনার বাবা বলছেন, কিরে তোরা না মাছ রাখছিলে এখানে? বলে হ্যাঁ রাখছিলাম তো, এখানে তো বেশ কয়েকটা মাছ ছিল। বলে এই দেখ একটা মাছও নেই। সবাই বুঝতে পারে ঘটনাটা কী হয়েছে। তখন ওনার বাবা বলেন যে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, তবে যেই জিনিস তোদের পিছু নিয়েছে এটা স্বাভাবিক কোনো মেছো পিশাচ না, এটা আরও বড় ধরনের ক্ষতি করতে পারে তোদের। কারণ সাধারণ যে মেছো পিশাচগুলো ওরা যেভাবে মাছ খাওয়ার জন্য আসে, আক্রমণ করে, এগুলো এটা না। নিশ্চয়ই তোরা বড় ধরনের কোনো একটা সমস্যায় পড়ছিলি, যাই হোক যেন পরবর্তীতে না পড়িস, দেখি কি করা যায়। তখন ওনার বাবা এক হুজুরের কাছে যান ওনাদেরকে নিয়ে। সেই হুজুরও বেশ আমলওয়ালা একজন মানুষ ছিলেন। তো তার কাছে যাওয়ার পর উনি বলেন যে তোমাদের চুলায় রান্নার পর যে ছাই হয়, এরকম ছাই আমার কাছে বেশ খানিকটা নিয়ে আসবা, তারপর আমি ছাই পরে দেব। ওনারা এরপরে নিয়ে আসছেন। নিয়ে আসার পর হুজুর ছাই পরে দিয়েছেন এবং বলেছেন যে যেখানে তোমরা মাছ ধরবা ওখানে এই ছাইটা একটু ছিটিয়ে দিবা বিসমিল্লাহ বলে, আর যদি কোথাও কোনো সমস্যা মনে করো আশেপাশে একটু ছিটাই দিবা, তাহলেই হবে, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো ওই যে ছাই, ওই ছাইটা বিভিন্ন সময় হুজুরের কাছ থেকে পড়ে নিয়ে আসছেন পরবর্তীতেও। তারপর ছাইয়ের সাথে অন্য ছাই মিক্স করে নিয়েছেন। হুজুর বলেছেন যদি শেষ হতে থাকে, যদি বারবার আসা কষ্ট মনে করো, তাহলে মিক্স করে নিবা, কোনো সমস্যা নেই। অন্য ছাই মিক্স করে নিয়েছেন। এভাবেই এখনও এই ইয়াকুব আলী ভাই ওই ছাইটা কাছে রাখেন আর এখনও সেভাবেই মাছ ধরছেন। উনি বলেছেন যে বিভিন্ন সময় এই মাছ ধরা রিলেটেড ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা, যেটা স্বাভাবিক যে ঘটনাগুলো হয় মেছো পিশাচ সম্পর্কিত, এরকমটা না, আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ওনার কাছে আছে। তো রবি ভাইকে অনুরোধ করব যে ওনার কাছ থেকে আরও এই ধরনের মাছ ধরা রিলেটেড ব্যতিক্রমী ঘটনা পাওয়া যায় কি না এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর যদিও বা রবি ভাই এখন মধুখালীতে নাই, উনি অন্য জায়গায় চলে আসছেন, তারপর অনুরোধ করব যদি কোনোভাবে ইয়াকুব আলী ভাইয়ের কাছ থেকে ঘটনা সংগ্রহ করা যায়। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব রবি ভাইয়ের পাঠানো পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আর এই ঘটনাটি কেমন লাগলো তা জানিয়ে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি বিশেষ কোনো ঘটনার রিভিউ দিতে চান সেটাও দিতে পারবেন আমাদের ফেসবুক গ্রুপে।